প্লিজ। সুজন খানিকটা ভাবার ভঙ্গিমা করে বলল, হুম, সম্ভব নয়, তোমাকে ওই কলেজেই পড়তে হবে। তাসফিনে তাতে কি সমস্যা? বাকি দুই বন্ধু তো রয়েছে, লাগলে আরও বন্ধু বান্ধব পাতিয়ে নেবে। আশা রেগে গিয়ে বলল, আপনি একটা অসহ্য লোক। আমার রান্না করা খাবার চুরি করে খেতে পারেন, অথচ একটা সাহায্য করতে পারেন না। আশ্চর্য লোক। সুজন আশার রুম ছেড়ে যাওয়ার পানে চোখ ছোট ছোট করে চেয়ে রইল। বাহ, মেয়েটা বিয়ের পর দেমাগ খানিকটা দেখিয়ে আর একটু বেড়েছে। এর কারণ কি? বেস্ট ইন্টারেস্টিং সেক্টর। হাহ, বিয়ের আগে ছিল বউ না থাকার প্যারা, এখন এক্সট্রা যুক্ত হলো বউ থাকার প্যারা। জীবনটা তোর প্যারাময় সুজন। লোকটা এই কথা বললেও কয়েকদিন পরে দেখা গেল সে একদিন বেলকুনিতে বসে বসে আচার খাচ্ছিল। রায়লা বেগম তার জন্য বয়াম ভরে আচার বানিয়ে রেখেছেন যাতে মেয়েটা খায় ভালো। হঠাৎ এসে সেখানে আগমন করলো তার বর মহাশয়ের। সে এসেই আশার হাতে একটা আইডি কার্ড ধরিয়ে দিল। আইডি কার্ডে তাসফির বর্তমান কলেজের নাম দেখে খুশিতে তার মন আত্মহারা হলো। কিছু বলতে নেবে হঠাৎই নিজের গালে ঠোঁটের স্পর্শ পেল। পরপর তার গালে অর্ধেক বেরিয়ে থাকা আমের আর্টিখানা নাই হয়ে গেল। লোকটা তার ঠোঁটের সাহায্যে চট করেই তার মুখে পড়ে নিয়েছে। আশা কানে কানে ফিসফিস করে বলল, সুইট টেস্ট বউ। সঙ্গে সঙ্গে সে স্থান ত্যাগ করেছে। ঘটনার আকস্মিকতায় সে রিয়াকশন দিতেই ভুলে গেছে। কি থেকে কি হলো তার বোধগম্য হতেই খানিকটা সময় লেগে গেল। আশা চোখ পিটপিট করে চেয়ে মাথা ঝাড়া দিল। কি আজব, আশ্চর্য, তার হ্যালুসিনেশন হচ্ছে না তো? আশা থেকে এই কাহিনী শুনে তাসফি কিলকিল করে হাসতে লাগলো। আশা রাগি চোখে তাকিয়ে শুধালো, কি ভাই, তুই আমার দুঃখে হাসিস? তাসফি হাসি থামিয়ে ফিসফিস করে বলল, তো তোর কথা শুনে আর কিছু করার আছে বুঝি? তোর বর মহাশয় তোকে চুমু খেলো আর তুই দুঃখ পাচ্ছিস? ধুর, চুমু খেয়েছে তাতে কেন দুঃখ পাবো? অসভ্য লোকটা তো বাসরাতে লুকিয়ে লুকিয়ে চুমু খেয়েছিল, কিন্তু সে তো সেদিন আমার প্রিয় আমের আঠিখানে নিয়ে গেল, তাই তো দুঃখ পাচ্ছি। ইস, কত শখ করে গালে নিয়েছিলাম। আশার কথা শুনে তাসফি হতভম্ব হয়ে চেয়ে রইল। সিরিয়াসলি ভাই, তোর মাথা টাথা ঠিক আছে তো? আশার দাঁত কেলিয়ে হেসে পড়ল, তাই একটু নষ্ট হয়েছে বটেই। ঘরে থাকা অসভ্য সুদর্শন লোকটার প্রেমে পড়ে এই আশার হৃদয়টা দুঃখে মরিয়া হয়ে আছে। তাসফি এবারে সিরিয়াস হয়ে বলল, আমার মনে হয় কি জানিস, সুজন ভাইয়া তোকে পছন্দ করে, হয়তো ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। কি করে বলবে? প্রেস্টিজ থাকবে না তো? তাসফি দুষ্টু হেসে বলল, এরা দুই বন্ধু একই কোয়ালিটির, তুই চাইলে আমার টেকনিক ফলো করতে পারিস। কোনো দরকার নেই বাপ আমার। তারপর আমার আমও যাবে, ছালাও যাবে। দেখা গেল লোকটা আমায় সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দিল, তারপর আমায় কি উপায় হবে? লোকটার উপর আমার একদম বিশ্বাস নেই। কোথাখানে বলে দুজনেই হাসলো। আজ বাসন্তী আর বাহিনীর বিয়ে সম্পন্ন হবে ঘরোয়াভাবে। সকাল থেকে ওসমান ভিলায় ব্যস্ত সকলে। যেহেতু ঘরোয়াভাবেই সব হবে তাই আয়োজন তেমন বড় নয়। নিস্তব্ধর বন্ধুরা এসেছে সকালে। বাসন্তী মাহিনকে বিদায় দিয়ে তারাও পাড়ি জমাবে যার যার আস্তানায়। সকাল থেকে সবাই কাজে ধুম ব্যস্ত। এরই মাঝে দুটো কুরিয়ার এলো, একটা তাসফির নামে, অপরটি নিস্তব্ধ নামে। তাসফিও তা কোনো রকমে রিসিভ করে রেখে এলো রুমে। এত ঝুটঝামেলার আবার কুরিয়ার জিনিস খুলে দেখার সময় কোথায়? অদ্ভুতভাবে কে পাঠিয়েছে তার নাম ঠিকানাও কিচ্ছু লেখা নেই। সারাদিন পেরোলো, বক্স দুটো পড়ে রইল নিস্তব্ধ রুমের এক কোণায়। অপরদিকে একই বক্সগুলো রাহেলা বেগম এবং ও রিসিভ করলেন। একটার উপরে সুজনের নাম লেখা, অপরটি আশার। ফোন করে সুজনকে বলতেই সে বলল, রুমে রেখে এসো মা, রাতে দেখবো। কে পাঠালো? নাম দাম কিছু লেখা নেই মা। রাহেলা বেগম চিন্তিত কণ্ঠে বলল, না তো। আচ্ছা রেখে দাও, এসে দেখবো মা। একই বক্সগুলো সৃজন, মাহিন, আরশি, আয়নার কাছেও পৌঁছে গেল। কি আশ্চর্য ব্যাপার, এই নামবিহীন বক্সগুলো হঠাৎ করে ফাটাচ্ছেটাকে? বাসন্তীকে সাজানোর সময় তাসফি ফিসফিস করে বলল, আপা, তোমায় না ভীষণ সুন্দর লাগছে। মাহিন ভাইয়া তোমায় বাসর ঘরে দেখে না আবার পাগল টাগল হয়ে যায়, পরে আবার আমাদের পাগলা গারদে ভর্তি না করতে হয়। উফ। বাসন্তী লজ্জা পেল। ধ্যাত, কি যে বলিস না তুই, একটা মাইক দিব।
সে তুমি আমায় মায়ের দিতেই পারো। অবশ্য সত্যি বললে সবাই লজ্জা পায়। আপা কিছু টিপস নেবে নাকি শিখিয়ে দিব? হুম হুম। বাসন্তী বিস্মিত চোখে চাইল। তাসফির মাথায় চাটি মেরে বলল, ভীষণ দুষ্টু হয়েছো তাই না? বলবো আমার ভাইকে? তাসফির ভাব নিয়ে বলল, বলো, কে নিষেধ করেছে? তোমার ভাইকে আমি ভয় পাই নাকি? নিস্তব্ধ তাসফির পেছনে হাত গুজিয়ে দাঁড়িয়ে আছে। বাসন্তী ফিসফিস করে বলল, ও আচ্ছা তাই নাকি? তবে পেছনে একটু তাকা। তাসফির ভাব নিয়ে পিছনে তাকাতেই নিস্তব্ধকে দেখে আটকে উঠল। আমতা আমতা করে বলল, কখন এলেন আপনি? নিস্তব্ধ চাউনি বুঝিয়ে দিচ্ছে, একবার তোমায় হাতে পাই মজা বোঝাবো। রুমের সবাই ওদের কাণ্ড দেখে হেসে কুটিকুটি হচ্ছে। আয়না আর আরশি এগিয়ে এসে বাসন্তীর কাঁধে হাত রেখে বলল, আমাদের মাহিন ভীষণ ভাগ্যবান জানো তো, যে সে তোমার মতো একটা লক্ষ্মীমন্ত বউ পাচ্ছে। বাসন্তী লজ্জা পাচ্ছে ক্ষণে ক্ষণে। ইস, এত লজ্জা মাহিন তার জন্য হাজির করিয়ে রেখেছিল। খুব কি দরকার ছিল তার? মন বলে দরকার ছিল তো, তাই জন্যই তো মানুষটাকে তুই পাচ্ছিস নিজের করে। অবশেষে কাবিননামায় সাইন করে 3 কবুলের মাধ্যমে কপত কপতির বিবাহ সম্পন্ন হলো। সঙ্গে মাহিনের এত বছরের ভালোবাসার পূর্ণতা পেল। বাসন্তী পেল নতুন জীবন, নতুন করে বেঁচে থাকার উদ্যম। শেষ ভালো যায়, সব ভালো তার। বিয়ের পর্ব শেষ হতেই সকলে মেতে উঠল মিষ্টি মুখের তাড়নায়। কোথাও কেউ আনন্দে মেতে উঠেছে, তো কোথাও কেউ ঘরে বসে চুপটি করে নিজের বিষাদগুলো ঝেড়ে দেয় মুক্ত বাতাসে। এই তো মানব জীবনের নিয়ম। গগনে আজ মিলেছে তারার মেলা। বাসন্তী সেজে আছে নববধূ। বধূ সাজে সে বসে আছে মাহিনের রুমে। তার জীবনে এত ঝড় তুফানের পরেও যে এত সুখকর একটি রাত্রি তার জন্য অপেক্ষা করছিল কে জানতো। সবই নিয়তি, শুধু প্রয়োজন একটুখানি চেষ্টা এবং ধৈর্য। পারুল তাকে রুমে বসিয়ে দিয়ে ফিসফিস করে তার কানে কানে বলে গেল, পিচ্ছি মেয়েটাও তাকে লজ্জা দিতে পিছু পা হচ্ছে না। মাহিন রুমে ঢুকে দরজা লাগালো, এগিয়ে গেল বিছানায় বসে থাকা তার নববধূর নিকটে। ঘোমটা তুলে সে বাসন্তীর লজ্জা মিশ্রিত মুখের পানে অনেকটা সময় চেয়ে রইল। এই রমণীকে সে যতবার দেখে ততবার নেশা ধরে তার চোখে। মাহিন দীর্ঘ চুম্বন করল প্রিয়শীর ললাটে। বাসন্তী আবেশে চোখ বুঝে নিল। বাসন্তীর নিকট আজ দ্বিতীয়বারের মতো বাসর হলেও অনুভূতি সম্পূর্ণ নতুন। মাহিন সাজাবে তার বধূকে নতুন করে, নিজের আলোয় সিক্ত করে। পুরাতনের কোনো ছাপ সে থাকতে দেবে না বাসন্তীর জীবনে। সব হবে রঙিন, নতুনত্বে ভরপুর। মাহিন বাসন্তীকে বুকে চেপে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমার প্রথম ভালোবাসা আপনি বাসন্তী। আজীবন ভালোবেসে যেতে চাই। শত বিরহের পরেও আপনাকে যে নতুন করে পেয়েছে তার জন্য সৃষ্টিকর্তার নিকট হাজারো শুকরিয়া। পছন্দের ভালো লাগার জিনিস যতই পুরনো হোক না কেন, পছন্দ ভালো লাগা তো কখনো পুরনো হয় না। জিনিস যত পুরনো হয়, পছন্দ তো পছন্দই সই। এভাবেই হয়তো কপত কপতির মিলন রাত্রিতে শুরু হবে তাদের পরবর্তী নতুন দিবাকরের সূচনা। বাসন্তী মাহিনীর বিদায়ের পরে সকলেই যার যার বাড়িতে পাড়ি জমিয়েছে। কয়েকদিন পরেই তাদের আবার উপস্থিত থাকতে হবে ওসমান ভিলায়, কারণ কয়েকদিন পরেই নিস্তব্ধ আর তাসফির রিসেপশন। তাসফির ড্রেসিং টেবিলের সামনে বসে আজকে সাজসজ্জা পরিষ্কার চেষ্টায়। কতটা সফল হবে সে জানে না। নিস্তব্ধ খাটে বসে বসে দুষ্টু হেসে বলল, হ্যাঁ, এগুলো তোমার খোলাখুলির কি দরকার বলো তো? ওগুলো তো আমিই খুলে দিতাম, তোমার এত কষ্ট করতে হবে না। তাসফির নিস্তব্ধ দিকে চোখ গরম করে চাইল। হ্যাঁ তাই তো, আপনি খুলতে গেলে আমার সারা অঙ্গ আর চুলগুলো একটাও আস্ত থাকবে না। নিস্তব্ধ তীর্যক কণ্ঠে বলল, না মানে পরিষ্কার করেও লাভ আছে? অন্তত ওসব ছাইপাশ আমার পেটে গিয়ে পেট খারাপ তো অন্তত করবে না। তাসফির দাঁতে দাঁত চেপে বলল। আপনি আর একটা কথাও বলবেন না। নিস্তব্ধ উঠে এসে তাসফিকে কোলে তুলে নিল। কি করছেন কি? নিস্তব্ধ ফিসফিস করে শুধালো, চাইছিলাম আজ একটু স্বেচ্ছায় নিজের পেট খারাপ করাতে। আমি এখন গোসলে যাব, সারা দিনের ঘাম গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। ছাড়ুন, নিচে নামান। তা তো সম্ভব নয়। আপনার হাজব্যান্ড এই মুহূর্তে মুডে আছে, তার কাছে বাধা দেওয়া আপনার জন্য দণ্ডনীয় অপরাধ।
আর গোসল দুবারের কি প্রয়োজন বলো তো? একবারেই কাজ সেরে ফেলবে, সমস্যা কোথায়? তাসফি হতভম্ব হয়ে চাইল। লোকটা দিন দিন বড্ড লাগামহীন হচ্ছে। উফ! ভালোবাসাময় প্রেমিক যুগল লিপ্ত হলো তাদের প্রেম আদান প্রদানের কাজে। খুঁজে নিতে ব্যস্ত তারা আমৃত সুখ। অন্ধকার রাত্রি কেটে গগনে ফুটে উঠেছে নতুন ভোর। পরদিন বিকেলবেলা নিস্তব্ধ সোফায় বসে ল্যাপটপে হিসাব করছে ব্যস্ত। তাসবি ছাদ থেকে কাপড় তুলে এনে গোছাতে ব্যস্ত। হঠাৎ তার চোখ গেল গতকাল কুরিয়ার থেকে নিয়ে আসা সেই বাক্স দুটোর পানে। গতকাল সময় সুযোগ না হয়ে উঠলেও এই মুহূর্তে তার বক্সের ভিতরে কি আছে দেখার জন্য তার মনের মাঝে হাঁসফাঁস করছে। কৌতূহলে তার চিত্ত হলো ভার। তাসফি এগিয়ে গিয়ে টেবিল থেকে বক্স দুটো তুলে নিল। নিস্তব্ধর দিকে তার লেখা বক্সটি এগিয়ে দিয়ে বলল, শুনছেন? দেখুন না, কাল আপনার নামে একটা কুরিয়ার এসেছিল। কি আছে বক্সটায় দেখুন তো। কি আছে তা দেখার জন্য তার আর তর সইছে না। বক্সটা খুলে তাসফি অবাক হয়ে চেয়ে রইল। তার বক্সটার মাঝে কতগুলো চকলেটের সঙ্গে একটি চিরকুটের মতো কিছু। সে অবাক হয়ে নিস্তব্ধর পানি চাইল। তার বক্সেও একই রকমভাবে কিছু চকলেটের সাথে লাল খামে মোড়ানো একটি চিরকুট। তাসফি কৌতূহল বশত সেটা খুলে পড়তে শুরু করলো। তাসফি, প্রিয় সম্বোধনের প্রশ্ন আসছে না, কারণ তুমি কখনো আমার প্রিয় ছিলে না। তবে বর্তমানে তোমায় আমি পছন্দ করতে শুরু করেছি। সবাইকে পছন্দ করতে চাই। জীবনে আর চাই না ভুল পথে এগিয়ে কারো চোখের কাঁটা হতে। জীবন আমায় অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। চেষ্টা করেছি কখনো অসৎ পথ অবলম্বন করে নিজের কাছে নিজের পছন্দনীয় জিনিসটি হাসিল করে নিতে, কিন্তু পারিনি। খারাপ কাজের ফলও কখনো ভালো হয় না, সেটা আমি কয়েকদিন যাবৎ ক্ষণে ক্ষণে উপলব্ধি করছি। তাসফি, তুমি সত্যি খুব লক্ষ্মীমতী, সঙ্গে প্রতিবাদী একটি মেয়ে। মাঝে মাঝে তোমায় দেখে মনে হয় আমার থেকে ডজনখানেক বছরের ছোট হয়েও যেন তুমি আমার থেকে বেশি পরিপক্ক, বুদ্ধিমতী। নিস্তব্ধকে ভীষণ পছন্দ করতাম। বোঝোই তো একজন মানুষকে কতটা ভালোবাসলে নিজের খারাপ অভ্যাসকে পরিবর্তন করার তাড়নায় লিপ্ত হতে পারে মন। কিন্তু সব ভালোবাসা যে পূর্ণতা পাওয়ার যোগ্য নয়, আমি মানতে চাইনি। তাই ভেবেছিলাম আমি পূর্ণতা পেয়েই ছাড়ব, কিন্তু তা যে হবার নয়। ভাগ্যের লিখনকে বা করতে পারে খণ্ডন ওই একমাত্র উপরওয়ালা ব্যতীত। নিস্তব্ধ সেদিন যখন আমায় পার্কে থাপ্পড় মেরেছিল আর সুজনকে শত অবহেলার পরেও নির্লজ্জের মতো এসে আমার মাথায় ছাতা ধরেছিল, সেদিনই বুঝেছিলাম জীবনে নিজের চাওয়ার গণ্ডির মাঝেই সব কিছু পাওয়াই আসল প্রাপ্তি নয়। এর বাইরেও বিপরীত পন্থা অবলম্বন করেও নিজের জীবনে সুখকে খুঁজে নেওয়া যায়, যেমনটা সুজন করেছে। আমায় ভালোবেসেছেন, কিন্তু আশার সঙ্গে ও সুখে আছে। জীবনে সবারই হেরে গিয়ে পুনরায় সেই একটার পিছে না ছুটে তার দ্বারা যা সম্ভব পুনরায় নতুন কিছুর পিছে ছোটা উচিত। চেষ্টা করলে সফলতা জীবনে আসবেই। ভাবলাম এবারে নিজের উপরও একটু কথাগুলো এক্সপেরিমেন্ট করে দেখি। চাইলাম নিজের ভালোবাসার মানুষটা কতটুকু ভরসাযোগ্য তা দেখতে। তাই সেদিন তোমায় ক্যাফেতে ডেকে নিস্তব্ধকে ডিভোর্স দেওয়ার কথাটা বলেছিলাম। তোমার জবাব শুনে বুঝেছিলাম আসলে নিস্তব্ধ তার জীবনের হিরেকেই খুঁজে পেয়েছে। আমার আর কি কাজ, সুইজারল্যান্ডে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যা 7টায় ফ্লাইট। ভাবছি ওখানে গিয়েই এবারে নিজের অস্তিত্বটুকু গড়ে নেব। ভালো থেকো তাসফি। তোমার আর নিস্তব্ধর, না আজ আর নাম ধরে নয়। চাইছি না কোনো পিছুটান ফেলে রাখতে। তোমার আর আমায় ঘৃণা করা আমার ডাক্তার বন্ধুটার জীবন সুখে পরিপূর্ণ হোক এই কামনা। তোমাদের একটা ফুটফুটে বেবি হোক। তোমার বর মহাশয়ের খেয়াল রেখো, তার যত্ন নিও, কেমন? আল্লাহ হাফিজ। ইতি তোমাদের সকলের ঘাড়ে বসে রক্ত চুষে খাওয়া অতৃপ্ত আত্মা। নিস্তব্ধ নিজেই চিরকুটটি করে পড়তে শুরু করলো। আমার প্রিয় ডাক্তার বন্ধু, প্রথম চিঠিটা লেখা তাসফিকে দিয়েই শুরু করেছি। তারপর ভাবলাম না, হয়তো তোদের সঙ্গে আর দেখা হবে না, তাই সকলের কাছে শেষ স্মৃতি হিসেবে এক টুকরো চিঠি না হয় গচ্ছিত থাকুক। তোর সঙ্গে যদি কখনো কোনো অন্যায় করে থাকি তবে আমায় মাফ করে দিস। জানি অনেক অন্যায় করেছি, তাই বন্ধু হিসেবে মাফ করে দিস। ধরে নে না আমি তোদের সেই কলেজের প্রথম বছরে চুপচাপ থাকা বন্ধুটা। শেষ কয়েক বছরের তৃপ্তি হারিয়ে গিয়েছে,
তার স্মৃতিটুকু মুছে গিয়েছে তোদের মস্তিষ্ক থেকে। তাসফির আর তোর দুজনের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা। ভালো থাকিস। পারলে আমায় মাফ করে দিস। পারতেই হবে, অবশ্যই আমায় মাফ করতে হবে বন্ধু হিসেবে। আমি চাই না কোনো পিছুটান রয়ে যাক এদেশের মাটিতে। আগামীকাল সুইজারল্যান্ড যাচ্ছি, 7টায় ফ্লাইট। তোকে শেষবার দেখার বড্ড ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম না, ক্ষততে মলম লাগানোর চেষ্টা করে পুনরায় ক্ষত সৃষ্টি করলামই যখন, তখন মলমের গুণ তো অবশিষ্ট থাকলো না। ইতি তোদের সকলের ঘাড়ে বসে রক্ত চষে খাওয়া অতৃপ্ত আত্মা। চিঠি শেষে নিস্তব্ধ তাসফি একে অপরের দিকে কয়েক সেকেন্ড চোখ পিটপিট করে চাইল। অতপর শুরু হলো দৌড় প্রতিযোগিতার রেস। ব্যস্ত হলো নিজেদের কর্মে। কাল বিয়ে বাড়ি থেকে আসার পর পুরো ঘর এলোমেলো ছিল। বসে বসে আসা তাই গোছাচ্ছিল, আর সুজন বিছানায় বসে বসে কলা খাচ্ছিল। গোছানোর এক ফাঁকে সে কাল রাহেলা বেগমের রেখে যাওয়া সেই ফ্লোরে দুটো বক্স দেখতে পেল। ভ্রুকুচকে সে সুজনের দিকে চাইল। এগুলো এখানে কে রেখেছে? সুজন বক্স দুটোর দিকে এক পলক চেয়ে শুধালো, এগুলোর কথা তো মনেই নেই, নিয়ে আসা তো। এগুলো কে পাঠালো হঠাৎ? আপনি আনেননি? না। আশা হাতের কাজ ফেলে কৌতূহলে আগে বক্স গবেষণায় নামলো। একটা সুজনের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে এটা আপনার, নিন। অতঃপর নিজেরটা খুলে চেষ্টা করলো, সফল হলো। আশা, তোমার নামের আগে প্রিয় সম্বোধন নেই। কারণটা খুবই সাধারণ, কারণ তোমার সঙ্গে আমার ততটা পরিচয় নেই। তবু একটি বিশেষ কারণে চিঠিটা তোমার উদ্দেশ্যে লেখা। সুজনের সঙ্গে তোমার বিয়ে হওয়াতে আমি খুশি হয়েছি। তুমি আমার ব্যাপারে জানো কি না তা নিয়ে হীনমন্যতায় ভুগছিলাম। জেনে থাকো আর না জেনে থাকো, তবুও তোমার সত্যিটাই জানিয়ে যাই। যদি জেনে থাকো তবে তোমার মনে কোনো রকম প্রতিহিংসা কিংবা অভিমানের সৃষ্টি না হোক। সুজন আমাকে ভালোবাসতো, এখনও হয়তো বাসে, কিন্তু আমাকে ও কোনোদিন নিজের করে চাইবে না, আর না আমি চাই। তাই আমাকে আর সুজনকে নিয়ে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তবে প্লিজ সেটা দূর করে নিজেদের নতুন জীবনে সুখী হও। আগামীকাল সন্ধ্যা 7টায় ফ্লাইট, সুইজারল্যান্ড যাচ্ছি। আমার জন্য দোয়া করো যদি পারো। তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ভালো থেকো। ইতি তৃপ্তি আহসান। সুজন খুব ধীর গতিতে নিজের চিরকুটটা মেলে ধরল চোখের সামনে। চিরকুটের ভাঁজ খুলতেই তার চোখের সামনে ভেসে উঠল অতি পরিচিত গোছানো গুটি গুটি অক্ষর লেখা বাক্যাংশ। প্রিয় বন্ধু সুজন, ভেবে রেখেছিলাম তোর চিঠিখানায় অনেক কিছু লিখব, কিন্তু কেন যেন তা ইচ্ছে হচ্ছে না। লেখার মাঝে মাঝেই আমি বারবার আটকে যাচ্ছি। লেখাগুলো কেমন যেন খাপছাড়া লাগছে। তুই যে আমাকে ভালোবাসতিস আমি সেটা জানতাম না। আবার একটা সময় এসে জেনে বুঝেও অদেখার ভান করে থাকতাম। তুইও সেম কাজটাই করতিস। এমনকি আজ পর্যন্ত আমায় তুই মুখ ফুটে বলিস নিও ভালোবাসি। হয়তো আমি তোর মুখ থেকে ভালোবাসার কথা শোনার অপেক্ষায় ছিলাম, আবার একটা সময় ছিলাম না। নিজের অতীতের জীবনটাই যেখানে অগোছালো সেখানে ভবিষ্যৎ কি করে গোছানো হবে বলতো? তবুও চেষ্টা করেছি সামান্য। যদি আমার এই অগোছালো জীবনটাকে প্রকৃতির মাঝে বিলীন করে একটু গোছালো করা যায়, ক্ষতি কি তাতে? আগামীকাল সুইজারল্যান্ড যাচ্ছি, সন্ধ্যা 7টায় ফ্লাইট। কোনো অপরাধ করে থাকলে অবশ্যই আমায় মাফ করে দিস। তোদের নতুন জীবন সুখকর হোক। বক্সের মাঝে একটা লকেট আছে আমার তরফ থেকে। যদি আমায় মন থেকে মাফ করিস তবে আশাকে লকেটটা পরিয়ে দিস। আমি চাই আমায় আর কেউ মনে না রাখলেও আজীবন তুই আমার বন্ধু হিসেবে মনে রাখিস। আমি জানি তুই রাখবি। ভালো থাকিস। ইতি তোর অতৃপ্ত আত্মা। সুজন এক দৃষ্টিতে খানিকক্ষণ চিঠির দিকে পলক না ফেলে তাকিয়ে রইল। আসলে প্রথম ভালোবাসাটা চাইলেও ভোলা যায় না। স্মৃতিগুলো জমা রয়ে যায় হৃদয়ের একটি কোণে। কেউ প্রকাশ করে তো কেউ করে না। সুজন বক্স খুঁজে সত্যি একটা লকেট পেল। খানিকক্ষণ সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল। লকেটের মাঝে S+ও লেখা। ধীর কদমে এগিয়ে গিয়ে সে আশার গলায় তা পরিয়ে দিল। আশা চিরকুট পড়ার শেষে থমকে দাঁড়িয়েছিল, সুজনের দিকে ছলছল নয়নে চেয়ে। অতঃপর আশাকে প্রথমবার নিজের থেকে শক্ত করে জড়িয়ে ধরল সুজন। আশা ফ্রিজড হয়ে দাঁড়িয়ে রইল, অথচ তার নয়ন ভেজা চক্ষু জলে।
আশা সুজনকে জড়িয়ে ধরুন না, বরং শক্ত কণ্ঠে বলল, এত দিনের তো আপনি আমার কাছাকাছি আসেননি স্যার, তবে আজ কেন যুদ্ধ? সুজন আশার মুখ পানে মায়াময় দৃষ্টিতে চাইল। আশার মুখখানি হাতের আঁচলাই তুলে শুধালো, কে বললো জড়িয়ে ধরিনি? প্রতি রাতে যে আমার বুকে মাথা রেখে ঘুমাও, সেই খবর কি রাখো বোকামি?